ইরফান ঝুলছে মনে হচ্ছে। মাইরার দু হাত ইরফানের রক্তে ভরে গিয়েছে। মাইরার সেদিকে হুঁশ নেই। সে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আপনি ভালো হয়ে যান প্লিজ। কি হয়েছে আপনার? ইরফান চোখ টেনে টুনে খোলে। বিড়বিড় করে আওড়ায়, মৌগে। মাইরা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া তো দেখে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ হয়ে আসে। দু হাতে ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে আর খোলে। এভাবেই থেমে থেমে বলে, ডক্টরের কাছে যান প্লিজ। আমি বাবাকে ডাকছি। কথাটা বলে উঠতে নিলেও পারল না। তীব্র মাথা ব্যথার সাথে মাথা ঘুরানো দুটো মিলিয়ে মাইরা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মাইরাকে আগলে নেয়। ইরফান সামলে নিতে পারে না নিজেকে। তার সবকিছু ঘুরছে। মাইরার ভারে সে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের উপর মাইরা পড়ে যায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে দু হাতে ইরফানের গাল ধরে ফোপানি কণ্ঠে ডাকে, শিসওয়ালা। ইরফান ঝাপসা চোখে মাইরাকে দেখে। থেমে থেমে বলে, মাই বার্ডফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। মাইরা ফোপাতেই থাকে। ইরফান বেশ কিছু সময় বড় শক্তি খাটিয়ে মাইরাকে দু হাতের উপর নিয়ে উঠে বসে। মাইরা ধীরে ধীরে জ্ঞান হারায় যেন। বিড়বিড় করে, শিসওয়ালা আপনি ডক্টরের কাছে যান। ইরফান মাইরাকে তার বুকে জড়িয়ে নিল। মাইরা ইরফানের ঘাড়ে পিছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে আর তা পারল না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না। মনে হচ্ছে পড়ে যাবে যাবে ভাব। তখনই এক প্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের চিৎকিনি ভেঙেছে মূলত। তারেক নেওয়াজ সহ রুমা নেওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলছিল। কিন্তু এরা হয়তো শুনতাই পায়নি। ইরফানের অবস্থা দেখে শুদ্ধ সহ সবার শরীর শিউরে ওঠে। মায়রা সহ ইরফান তে পুরো মাখামাখি হয়ে আছে। ইরফানের কোলে মায়রাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, ভাই ইরফান তোদের কি হয়েছে? কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মায়রাকে তার সাথে আরেকটু চেপে ধরে আওড়ায়, ডোন্ট টাচ হার। শুদ্ধ ইরফানের কথা শুনে বলে, ওকে ওকে, মামা নিবে। শুদ্ধ দ্রুত বলে, মামা মায়রাকে কোলে নিন। তারেক নেওয়াজ যেন শক্তি পাচ্ছেন না শরীরে। রুমা নেওয়াজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে, ইরফান বাবা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক বেয়ে পড়া তো মুছে দেয়। আবারও পড়ে। রুমা নেওয়াজ কেঁদে দেয়। একই অবস্থা হয়েছে তার ছেলের। মাইরার বাকি হয়েছে। ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে। কিছু বলতে চায় বোধহয়, কিন্তু পারছে না। শুদ্ধ আবারও তার মামাকে তাগিদ দেয়, মামা প্লিজ, মাইরাকে কোলে নিন দ্রুত। ইরফানকে হসপিটাল নিতে হবে। তারেক নেওয়াজ নিজেকে সামলে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মাইরাকে তার কোলে তুলে নেয়। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলে, আমার বাবাকে হসপিটাল নিয়ে এসো শুদ্ধ। ইরফানের শরীর দোলে। সে পড়তে নিলে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে আগলে ধরে। পাশেই রুমা নেওয়াজ ছেলের গালে হাত দিয়ে বলে, বাবা ইরফান, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? তার মামিকে তারা দেয় বের হতে। ইরফান শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আমার বার্ডফ্লাওয়ার সিক, ওকে ভালো করে দে প্লিজ। ইরফান মাইরাকে হসপিটাল নিয়ে এসেছে সদ্য আর তারেক নেওয়াজ। সাথে রুমা নেওয়াজ আছেন। সীমান্তর সাথে কথা বলেছে সদ্য। মাইরার ব্যাপারে জেনে সদ্য স্পিচলেস হয়ে গিয়েছে। মেয়েটা কটবর আশোক নিজের মাঝে লালন করছিল, তারা কেউ বুঝতেই পারেনি। প্রায় 3 মাস আগে মাইরা এই হসপিটালে একবার এসেছিল, অর্থাৎ ইরফানের সাথে বিয়ের পরই মাইরা হসপিটালে এসেছিল। ওইটুকু মেয়ের এটু সাহস সদ্য ভেবে পায় না। এটু বড় রোগ নিয়ে মেয়েটা কিভাবে দিব্যি হেসে খেলে বেড়ায়। ইরফান মাইরার টেনশনে অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরে প্যানিক অ্যাটাক থেকে নাক দিয়ে রক্ত এসেছে। ইরফান যখন ক্লাস 6-এ পড়ে তখন একবার নাক দিয়ে রক্ত এসেছিল, তবে তখন এর তীব্রতা অনেক কম ছিল। আজকের ইরফান টোটালি অস্বাভাবিক। সামনে কি হবে এই ভেবেই ছেলেটা কুল পায় না। ফাইজ সদ্যর পাশে বসে। নাচিম সদ্যর আপু পাশের চেয়ারে বসে বলে, বাড়ি দল এখন কেমন আছে? সদ্য ভাবনার জগৎ থেকে বের হয়। চুপ চুট চুট করে বলে, মাইরার চিন্তা করার জন্য ওর সুয়ামী কানাডা থেকে চলে এসেছে। তুই এখনও ওকে বাড়ি দল ডাকতা চাতে পারলি না। নাচিম হঠাৎ সদ্যকে টেনে দাঁড় করায়, সবাই এখানে আছে। নাচিম ফাইজের উদ্দেশ্যে বলে, 5 মিনিটে আসছি আমরা, তুই এদিকতা সামলা। সদ্য নাচিমের পিছ হেঁটে হেঁটে বলে, আরে কোথায় যাচ্ছিস? ওরা এখানে একা। ইরফান মাইরাকে রেখে কিভাবে এভাবে? নাচিম শুনল না। সদ্যকে টেনেই তার গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে ফাইজ গাড়ির স্পিড বাড়ায়। সদ্য বিরক্ত চোখে চেয়ে বলে,
আরে আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না। কোথায় নিয়ে যাচ্ছিস? নাচিম বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে আন্তরার বাড়ির সামনে গাড়ি থামায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে। সদ্য বেরিয়ে আসে। নাচিম বড় পা ফেলে আন্তরার বাড়ির দিকে এগিয়ে যায়। সদ্য ব্রোকোচকে নিজেও এগিয়ে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে নাচিম সমানে আন্তরার বাড়ির কলিং বেল বাজায়। সদ্য নাচিমের হাত সরিয়ে বলে, আরে কলিং বেল কি দোষ, কল চার এটাকে। তাদের কথার মাঝেই আন্তরা এসে দরজা খুলে দেয়। সামনে নাচিম আর সদ্যকে দেখে হেসে বলে, তোরা ভেতরে আয়। কথাটা বলে পিছন ঘুরতে নেয়, তখনই নাচিম কষিয়ে একতা পা মেরে দেয় আন্তরার গালে। আন্তরা একটুও বোঝাতে না পারায় পা খেয়ে দরজার সাথে জোরে ধাক্কা খায়। সদ্য হতভম্ব হয়ে আয়। আন্তরা সোজা হয়ে দাঁড়াতেই একো গালে নাচিম আরেকতা পা মেরে দেয়। আন্তরা পাতে পাতে বেঁচে আয়। নাচিম চিৎকার করে বলে, এটা একতা কালনাগিনী, এর মতো বেয়া দব মেয়ে আমি আমার লাইফে দেখিনি। কথাটা বলে আবারও এগিয়ে যেতে নিলে সদ্য নাচিমকে টেনে ধরে বিস্ময় কণ্ঠে বলে, নাচিম দাঁড়া, কি করছিস? নাচিম চিল্লিয়ে বলে, এই তোর ফোন দে, ফোন দে তোর। আন্তরা মাথা নিচ করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি। বাসায় কেউ নেই। তার বাবা গ্রামে নুসরাত ফ্রেন্ড এর বাসায় গিয়েছে। নাচিম আবারও চিল্লিয়ে বলে, আন্তরা তোর ফোন দে। আন্তরা কেঁপে ওঠে। নিজেকে সামলে এগিয়ে এসে রেগে বলে, মারলি কেন আমাকে? নাসিম শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আরও হিসেব বাকি আছে, আগে তোর ফোন দে। কথা বলতে বলতেই অন্তরার ফোন পাশেই টেবিলের উপর বেজে ওঠে। নাসিম বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ফোন অন করে। লক নেই ফোনে। অন্তরা এগিয়ে এসে বলে, আমার ফোন দে। নাসিম জ্বলন্ত চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা চুপসে যায়। নাসিম খেটে খেটে একটা ভয়েস রেকর্ড অন করে, যেটা অন্তরা মায়রাকে শুনিয়েছিল। ভয়েসটি শুনে শুদ্ধ অবাক হয়ে একবার অন্তরার দিকে তাকায় আরেকবার নাসিমের দিকে। অন্তরা ঢোক গিলে। নাসিম অন্তরার ফোন আছড়ে ফেলে চিৎকার করে বলে, আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন মেয়েকে কে এলাও করেছিল? শুদ্ধ তুই করেছিলি না, তুইই করেছিলি, সব দোষ তোর। এই অন্তরা বারবি দলকে গিয়ে এই এডিট করা ভয়েস শুনিয়ে ভুল বুঝিয়েছে। ওকে কিছু বলবি না শুদ্ধ। শুদ্ধ বিস্ময় চোখে অন্তরার পানে তাকায়। নাসিম আবারও চিৎকার করে বলে, আমি বলেছিলাম বারবি দলের তুই করবি না, কিন্তু ও তো স্বার্থপর, ওর কারো ভালো সহ্য হয় না। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যেদিন মায়রাকে ভয়েস শুনিয়েছিল, নাসিম সেই ক্যাফেতে ছিল। তাকে সেদিনও জেরা করেছিল, সন্দেহ করেছিল। আজ এত শিওর হয়ে কিভাবে আসলো বুঝল না অন্তরা। নাসিম রাগান্বিত স্বরে বলে, বারবি দলের যদি কিছু হয়, একে আমি ছাড়বো না শুদ্ধ, তোর সামনে বলে গেলাম। ইরফানকে বললে তো ইরফান ওকে বাই করে দিয়ে যাবে। দরকার হলে সেই ব্যবস্থাই করব। কথাটা বলে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর হঠাৎই মাথা তুলে অন্তরার দিকে তাকিয়ে বলে, মাইরার ব্রেইন টিউমার। খবর পেয়ে ইরফান কানাডা থেকে চলে এসেছে সব ফেলে। তোর এত সুন্দর কাজের জন্য ওর ব্রেনে ভালোই চাপ পড়েছে। মাইরার কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবি অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। চোখ ভেদ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ তাচ্ছিল্য হেসে বলে, পারবি হয়তো ক্ষমা করতে, কারণ তোর তো সেই বোধই নেই। মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে তোর মাঝ থেকে। নয়তো ওইটুকু বাচ্চা একটা মেয়ে, যে তোর ছোট বোনের চেয়েও ছোট, তার পিছনে লাগলি কিভাবে? যাই হোক, ভালো থাকিস। কখনো আমাদের বন্ধু পরিচয় দিয়ে নিজের সাথে সাথে আমাদেরকেও ছোট করিস না। কথাগুলো বলে শুদ্ধ আর এক সেকেন্ডও দাঁড়ালো না এখানে। গটগট পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। অন্তরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখ থেকে ঝরঝরো করে পানি পড়তে থাকে। বিড়বিড় করল, মাইরা। নাসিম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর কাছে ভয়েস রেকর্ডটা আছে না? শুদ্ধ পাশের সিটে বসে চোখ বুজে আছে। নাসিমের কথা শুনে চোখ মেলে বলে, আছে। নাসিম ডান হাতে ঝাপসা চোখজোড়া মুছে বলে, বারবি দলকে এই রেকর্ড শুনিয়ে এর ভুল ভাঙিয়ে দিবি, নয়তো ওর ব্রেইনে আরও বেশি চাপ পড়বে। শুদ্ধ বেশ কিছুক্ষণ নাসিমের দিকে তাকিয়ে রইল। মৃদুস্বরে বলে, মায়রাকে অনেক ভালোবাসিস তাই না? নাসিম গাড়ির ব্রেক কষল। সিটে মাথা এলিয়ে চোখ বুজল। শুদ্ধ নাসিমের দিকেই তাকিয়ে। নাসিম চোখ বুজে রেখেই মৃদুস্বরে বলে, আমি শুধু চাই বারবি দল ভালো থাকুক। বারবি দলকে ভালো রাখতে সব করতে পারি। শুদ্ধ অবাক হয়ে বলে, মায়রাকে ইরফানের সাথে দেখে তোর কষ্ট হয় না? নাসিম রোগ গিলে ভারী গলায় বলে, ভীষণ কষ্ট হয়, কিন্তু বারবি দলকে চাওয়ার অধিকার আমার নেই। বারবি দল ইরফানকে মন দিয়ে
তাকে চাওয়ার অধিকার আমার থেকে কেড়ে নিয়েছে। আর আমি নিজের থেকে বার্বিডলকে কষ্ট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছি। এরপর চোখ খুলে সদ্যর দিকে তাকিয়ে আশায় কণ্ঠে বলে, বাড়ি দল ভালো হয়ে যাবে তো সদ্য। সদ্য অবাক হয়ে নাচিমের দিকে তাকিয়ে আছে। মৃদুস্বরে বলে, এভাবেও ভালোবাসা যায়? নাচিম মলিন হেসে বলে, ইয়ায়, ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখার মাঝেও এক আলাদা শান্তি আছে, হাজারো আক্ষেপের মাঝে একটুখানি স্বস্তি আছে, বকের বা পাশে চিনচিন ব্যথার পাশেই একটি সুখকর প্রশান্তি আছে। সদ্য নিরূপ দৃষ্টিতে নাচিমের পানে চেয়ে রইল। নাচিম দু হাতে তার জাপসা চোখজোড়া মুছে আবারও গাড়ি স্টার্ট দেয়। হসপিটালে সদ্য ধীরে ধীরে মাইরার কেবিনের দিকে এগিয়ে যায়। তার নিজেকে কেমন যেন আস্থায় লাগছে। ইরফানের এই অবস্থা, মাইরার এই রোগ, সব মিলিয়ে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। মাইরার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সদ্য। ভেতরে ইনায়া, ফারাহ আছে। রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজ বাইরে বসে আছেন। মাইরা বেদের সাথে হেলান দিয়ে বসে আছে। ইনায়া মাইরার হাত তার হাতের মাঝে নিয়ে কান্নামাখা গলায় বলে, তুমি এমনটা কি করে করতে পারলে মাইরা? আমরা তোমার কেউ ন। মাইরা নির্বে চোখের পানি ফেলে ভাঙা গলায় বলে, সেরি আপ, তোমার ভাইয়া কেমন আছে? ইনায়া নাক টেনে বলে, ভালো আছে ভাইয়া, ভালো আছে মাইরা, কিন্তু তুমি এটা কি করেছ বোন? আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের একটাবার কেন বললে না? মাইরা চোখ বুজে নেয়, চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। সদ্য নিজেকে স্বাভাবিক কল, মুখ হাসি ফোটালো। এরপর এগিয়ে আস্তে আস্তে ইনায়ার উদ্দেশ্যে হেসে বলে, মাইরা অসুস্থ ঠিক আছে, কিন্তু ও তো সুস্থ হবেই। তুই চাগলের 3 নম্বর বাচ্চার মতো এমন ভ্যা করছিস কেন? ইনায়া বিরক্ত চোখে তাকায় সদ্যর দিকে। সদ্যর কথায় মাইরা চোখে পানি নিয়েই হেসে ফেলে। সদ্য ফারাহর দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া বোন, দ্রুত সুস্থ হয়ে নাও তো। আমি একা একা এতগুলো মানুষকে জ্বালাতে পারি? তুমিই বলো, তুমি দ্রুত সুস্থ হও, এরপর খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে সবাইকে ধরে ধরে জ্বালাবো। সদ্যর কথায় মাইরা আবারও হাসল। ফারাহও মৃদু হাসল। সদ্য ফারাহর দিকে তাকায়, হাত বাড়িয়ে ফারাহকে কাছে ডাকলে ফারাহ সদ্যর পাশে এসে দাঁড়ায়। সদ্য ফারাহর হাত ধরে বলে, দেখো তো মাইরা, তোমার ভাইয়ের বউ হিসেবে পছন্দ হয়। মাইরা সদ্য আর ফারাহর দিকে তাকিয়ে হেসে বলে, আপনাদের একসাথে খুব সুন্দর লাগছে ভাইয়া। সদ্য আস্থায় মুখ করে বলে, দেখলে, এত সুন্দর জুটি আমাদের, কিন্তু আমাদের বিয়ে তো আমার বোন ছাড়া হবে না। তোমার সুস্থ হওয়া কর্তা জরুরি, একবার ভাবো। মাইরা মলিন মুখে তাকিয়ে থাকে সদ্য আর ফারাহর দিকে। সে তো বাঁচবেই না, তবে সবাই তাকে নিয়ে এত স্বপ্ন কেন দেখছে? সদ্য একটি চেয়ার টেনে মাইরার পাশ বরাবর বসল। এরপর পকেট থেকে ব্লুটুথ বের করে মাইরার দিকে এগিয়ে দিয়ে বলে, মাইরা এটা কানে দিতে পারবে? মাথা ব্যথা করছে কি এখন? মাইরা মাথা নাড়িয়ে বলে, না ভাইয়া এখন ঠিক আছি, কিন্তু এটা দিয়ে কি কব? সদ্য মৃদু হেসে বলে, আগে কানে দাও, তারপর নিজেই বোঝাতে পারবে। মাইরা কথা না বাড়িয়ে ব্লুটুথ কানে দেয়। সদ্য ভলিউম মিডিয়াম এর চেয়েও হালকা করে রেকর্ডটি অন করে দেয়। ইরফান, আই লাইক ইউ। অন্তরা, তুমি সত্যি আমাকে পছন্দ কর ইরফান। কবে বিয়ে করবে আমায়? ইরফান, হোয়াট ননসেন্স। ইউ আর মাই গুড ফ্রেন্ড। আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। মাইরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। না চাইতেও চোখজোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ মৃদু হেসে বলে, যেহেতু অন্তরা আমাদের ফ্রেন্ড, তাই কিছুটা দায় আমাদেরও। আমি অন্তরার হয়ে সরি মাইরা। মাইরা কান থেকে ব্লুটুথ খুলে রাখে। তার শিসওয়ালাকে সে ভুল বুঝেছে। মাইরার কান্না পায়। সে তার শিসওয়ালাকে কেন ভুল বুঝল? সে তো বুঝত ইরফান তার কত যত্ন করে, কিন্তু হঠাৎ হঠাৎ ইরফানকে বুঝতে না পেরে সে ভুল বুঝেছে। তার শিসওয়ালা কি অনেক কষ্ট পেয়েছে? ইরফানের মুখটা মাইরার মুখের সামনে ভাসে। বিড়বিড় করে, শিসওয়ালা আমি সরি গো। শুদ্ধ পকেট থেকে একটি কাগজ বের করে। সে গতকাল ইরফানের বাড়ি গিয়েছিল অফিসের কাজে একটা প্রয়োজনে। ইরফানের ঘরের মেঝেতে এই কাগজটি পেয়েছিল। মাইরা বাড়ি ছিল না। সে কাগজের ভাঁজটি খুলে প্রথম 3টি শব্দ পড়ে বুঝেছিল ইরফান মাইরাকে লিখেছে। সে আর পড়েনি, তবে ইরফানকে জ্বালানোর জন্য নিজের কাছে রেখেছিল। কিন্তু আজ যখন দেখল মাইরা ইরফানকে ভুল বুঝে আছে, তার কেন যেন মনে হলো মাইরা ইরফানের এই লেখাটুকু পড়েনি। হয়তো জানেই না। ভাবনা রেখে কাগজটি এগিয়ে দেয় মাইরার দিকে। মৃদুস্বরে বলে, মাইরা দেখ তো এইটা কি? মাইরা মাথা তুলে তাকায়। শুদ্ধর হাতের দিকে তাকালে অবাক হয়। পরিচিত ঠিকলো কাগজটি। শুদ্ধ হেসে বলে, নাও, ইরফানের ঘরেই পেয়েছি। উপরের লাইনটা পড়েছি শুধু। ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগাবো, কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। তুমি হয়তো এটা পড়নি তাই না মাইরা? মাইরা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও তাড়া দিলে মাইরা শুদ্ধর হাত থেকে কাগজটি নিয়ে মেলে ধরে। প্রথমেই চোখে পড়ে, আমার একান্ত বার্ডফ্লাওয়ার। আমার বার্ডফ্লাওয়ার কে জানো? আমার মাইরা পড়ি।
এটুকু পরেই মায়রার পুরো শরীরে কিছু যেন তড়িৎ গতিতে প্রবাহিত হলো। এই লেখা যে তার শিসওয়ালার লেখা। সে ইরফানের লেখা চেনে, দেখেছিল বেশ কয়েকবার। তার শিসওয়ালা তাকে ভালোবাসে, তার শিসওয়ালা তাকে ভালোবেসে বার্ডফ্লাওয়ার ডাকে। এজন্য ওই ফোনের পাসওয়ার্ডও দিয়েছিল এটা। সে তার শিসওয়ালার পরী। মায়রার চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়। কখন যে টুপুটুপ করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে মেয়েটা বুঝতেই পারে না। ইতি, আমার একান্ত শিসওয়ালা। চিঠিটুকু পড়ে মায়রা বাক্রুদ্ধ হয়ে চেয়ে আছে। ইরফান এটা তাকে লিখেছে। তার শিসওয়ালা তার থেকে শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে। তার অভিযোগ মুছে দিতে চেয়েছে। মায়রার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে তার শিসওয়ালাকে রেখে কি করে যাবে? হিল্ড, মায়রা যখন গ্রামে থাকত তখন থেকেই মাঝে মাঝে মাথা ব্যথা করত তার। মাকে বলতে গিয়েও বলেনি। সামান্য পা কেটেছিল, ওষুধ খেয়েছে বলেই কত কথা শুনতে হয়েছে মাকে। খাবারই খেতে পায়নি। সেখানে এসব বলা মানে আরো অশান্তি বাড়ানো। এরপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারেক নেওয়াজ তাকে সবসময় হাত খরচের জন্য একটা মোটা অঙ্কের টাকা দিত। মাইরা সেই টাকা দিয়েই একবার লুকিয়ে ডক্টরের কাছে এসেছিল, আর জানতেও পেরেছিল তার এই অসুখের কথা। এত কষ্টভরা জীবন নিয়ে সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ওষুধ কেনেনি আর ভেবেছিল যে কয়দিন বাঁচবে সেই কয়দিন এভাবে হেসে খেলেই দিন পার করে দিবে। কিন্তু তার শিসওয়ালাকে ছাড়া সে হেসে খেলে দিন পার করতে পারেনি। যখন একবারের জন্যও ভেবেছিল তার শিসওয়ালা অন্য কাউকে পছন্দ করে, তখন মাইরার ভীষণ কষ্ট হচ্ছিল। তার রে যাওয়ার তারা আরও বেড়ে গেল। তাই হসপিটালে এসেছিল তার কন্ডিশন জানতে। আর ওষুধ না খাওয়ায় কন্ডিশন আরও পই হয়েছে। উন্নতি আর হয়নি। কিন্তু সে মরে গেলে তার শিসওয়ালার কি হবে? তার শিসওয়ালাও তো তাকে ভীষণ ভালোবাসে। তার বাঁচতে ইচ্ছে করছে যে, আর বাঁচা যাবে না। পানিতে টইটুম্বু রাখি নিয়ে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মৃদু হেসে বলে, আমার ভাই কিন্তু প্রেমিক মাইরা। এই যে তোমার অসুস্থতার খবর পেয়ে সেই সুদূর কানাডা থেকে চলে এসেছে। এসে এত মেন্টাল স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। এত সবের পিছনের কারণ তুমি। তোমাকে কিন্তু অবশ্যই সুস্থ হতে হবে মাইরা। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কান্নামাখা গলায় বলে, উনাকে একটু দেখতে দিবেন ভাইয়া? শুদ্ধ বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ অবশ্যই। কিন্তু তুমি কান্না থামাও। তোমাকে প্রেশার কম দিব বলেই সব বললাম। ইরফান একদমই ঠিক আছে, বুঝলে? মাইরা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার শিসওয়ালা তাকে ভালোবাসে। আজ তো তার ভীষণ খুশি হওয়ার দিন। কিন্তু সে হতে পারছে না। সে যে মরে যাবে। তার খুব ইচ্ছে করছে বাঁচতে। রুমা নেওয়াজ ভেতরে এসে মাইরাকে কাঁদতে দেখে এগিয়ে এসে মাইরার পাশে বসে। মাইরা ভেজা চোখে তাকায় তার শাশুড়ির দিকে। রুমা নেওয়াজ মাইরার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলেন, ঠিক হয়ে যাবে মা, কান্না করো না। মাইরা রুমা নেওয়াজকে জড়িয়ে ধরল। রুমা নেওয়াজও মাইরাকে আগলে নিল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে যায়। শুদ্ধ ইরফানের মাথার কাছে বসে আছে। অপর পাশে ফাইজ। এক কোনায় তারেক নেওয়াজ। ইরফানের একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডক্টর বলেছে ইরফানকে রেস্ট নিতে হবে, নয়তো আবারও সেইম প্রবলেম হতে পারে। ইরফান যা মানুষ, কারো কথা শুনবে না। তাই আপাতত একটা কম ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, এজন্য ইরফান এখনও বেডে শুয়ে আছে। সবাই মূলত মাইরাকে নিয়ে চিন্তিত। ডক্টর বলেছে যত দ্রুত সম্ভব মাইরার অপারেশন করাতে হবে। ইরফান একটু করে চোখ মেলে তাকায়। প্রথমে চারপাশ অন্ধকার লাগলেও ধীরে ধীরে সব পরিষ্কার হয়। মনে পড়ে তার কোলে তার বার্ডফ্লাওয়ার ছিল। তারপর মনে করতে না পেরে ধরফিয়ে উঠে বসে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। শুদ্ধ, ফাইজার তার বাবাকে দেখে চারপাশে চোখ বুলায়। আর কেউ নেই। তার বার্ডফ্লাওয়ার কোথায়? তার বার্ডফ্লাওয়ার সিক। তারেক নেওয়াজের দিকে এগিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, বাবা আমার বার্ডফ্লাওয়ার কোথায়? তারেক নেওয়াজ ছেলের দিকে আশায় চোখে তাকায়। ইরফান তার বাবার থেকে উত্তর না পেয়ে সদ্য ফাইজের দিকে চেয়ে শক্ত গলায় বলে, আমার বার্ডফ্লাওয়ার কোথায়? সদ্য জিভ দিয়ে থুত ভেজায়। মাইরাকে সে কিছুক্ষণ আগে একবার দেখতে গিয়েছিল। মেয়েটি মাথা ব্যথায় কেমন হাঁসফাঁস করছিল। ডক্টর সাময়িক ট্রিটমেন্ট দিয়েছে। ইরফান ওকে এভাবে দেখলে আবারও যদি সেম সিচুয়েশন হয়, তখন ইরফানের চিকিৎসাই করবে নাকি মাইরার চিকিৎসা করবে? সদ্য ইরফানকে ধরে টেনে আনতে চাইলে ইরফান হাত জারা দিয়ে চালিয়ে চিৎকার করে বলে, কি করেছিস আমার বার্ডফ্লাওয়ারকে তোরা? তারেক নেওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান বসো, তোমার সাথে আলোচনা করবা মা।
ইরফান দো হাতে মাথার চুল টেনে ধরে বলে, কোথায় রেখেছ আমার বার্ড ফ্লাওয়ারকে তোমরা? কেন বলছো না? ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, মাইরার চিকিৎসা করাতে হবে তো, বস একটু কথা বলি। ইরফান আবারও চিৎকার করে বলে, বলেছি না আগে আমার বার্ড ফ্লাওয়ারকে দেখো, এরপর সব কথা হবে। কোথায় ও বল? বলতে বলতে বেদে একটা লাঠি দিল। বেদ কয়েক হাত দূরে সরে যায়, তখনই জন নার্স ইরফানের কেবিনে প্রবেশ করে এগিয়ে আসে। একজন বলে ওঠে, স্যার আপনি অসুস্থ। তারেক নেওয়াজ উচ্চ গলায় বলে, ইরফান তুমি অসুস্থ, শান্ত হও। ইরফান চিৎকার করে বলে, অসুস্থ মাই ফফ, কি করেছ তোমরা আমার বার্ড ফ্লাওয়ারকে? প্লিজ বলো। ইরফানের লাস্ট কথাটাই কেমন আশায়ত ফুটে ওঠে। সদ্য এগিয়ে এসে ইরফানের পাশে দাঁড়ায়। কিছু বলার আগে ইরফান কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি নিজেই খোঁজে নিচ্ছি আমার বার্ড ফ্লাওয়ারকে, তোমাদের বলতে হবে না। সদ্য পিছু পিছু দৌড়ে আয়। ফাইজও পিছু পিছু আয়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বেদের উপর বসেন। তিনি কথা বলার ভাষা হারিয়েছেন। তারকে নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করতে ইচ্ছে কল। একতা মেয়েকে আর কত কষ্ট সহ করতে হবে? আল্লাহ আর কত পরীক্ষা নিবে ওইটুক মেয়ের? একটু ভাবল না, আল্লাহকে কি করে অভিযোগ দিবে? তার দয়াতেই তো এখনও বেঁচে আছে মাইরা। তিনি দয়া করলেই মেয়েটা আবারও সুস্থ হবেন। কিন্তু তারেক নেওয়াজের ভীষণ আশায় লাগল। মেয়েটাকে ভালো রাখতে পারলেন না তিনি। এই আক্ষেপ কোনোদিন যাবে না তার। ইরফান মাইরার কেবিনের সামনে দাঁড়িয়ে। তার পাশেই সদ্য ফাইজ একটু দূরে দাঁড়িয়ে আছে। ইরফান বাইরে দাঁড়িয়ে কেবিনের ভেতরে একধানে তাকিয়ে আছে। তার মায়ের বুকে মাইরা। মেয়েটা চোখ বুজে আছে। ইরফান রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে তো আছেই। সদ্য দুঃখ গিলে ইরফানের দিকে তাকায়। ভাগিস মাইরা আগের মতো করছে না, ঘুমিয়েছে বোধহয়, নয়তো ইরফান আরও কি গ্লামি করত কে জানে। ইরফান ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমা নেওয়াজ ছেলেকে দেখে অবাক হয়। ফারাহ, ইনায়াও তাকায়। ইরফানের দৃষ্টি তার মায়ের বুকে থাকা মাইরার পানে। মাইরার মুখ লাল হয়ে আছে, কেমন শুকিয়ে গিয়েছে মুখটা। ইরফান দুঃখ গিলে। সে এটুই কবে ছিল, সে মনে করতে পারে না। রুমা নেওয়াজ মাইরাকে বালিশে শুইয়ে দেয়। এরপর দাঁড়িয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, ইরফান তুমি ঠিক আছো? মাইরা একটু নড়েছে ওঠে। সে পুরোপুরি ঘুমায়নি, হালকা ঘুম এসেছিল চোখে। গেন ইরফানকে স্বপ্নে দেখছে। ইরফান তার মায়ের কথায় দৃষ্টি ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়। রুমা নেওয়াজের তার শক্তপোক্ত ছেলেটার চোখে মুখে এমন আশ্রয় দেখে ভীষণ কষ্ট হল। ইরফানের গালে হাত দিয়ে বলে, মাইরাকে সাহস দিও, তুমি ভেঙে পড়লে ওকে সুস্থ করবে কে বাবা? ইরফান আবারও মাইরার দিকে তাকায়। শুকনো দুঃখ গিলে নেয়। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মাইরার দিকে। সে ডাকতে চাইছে মাইরাকে, কিন্তু ভেতর থেকে কণ্ঠের আওয়াজ বের হয় না। ইরফান ধীরে ধীরে এগিয়ে এসে একদম মাইরার পাশ ঘেঁষে দাঁড়ায়। বহুকষ্টে উচ্চারণ করে, বার্ড ফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে আশায়ত। মাইরা দ্রুত চোখ মেলে তাকায়। সে এতক্ষণ ভাবছিল স্বপ্ন দেখছে। হালকা ঘুম, আবার কিছুটা জেগে থাকায় বুঝতে পারছিল না। ইরফানের বার্ড ফ্লাওয়ার ডাকটা তড়িৎ গতিতে মাইরার কানে এসে বাড়ি খায়। ঘাড় ঘুরিয়ে তাকালে ইরফানকে দেখে তার চোখজোড়া চলচল করে ওঠে। ইরফানের দিকে চেয়েই ধীরে ধীরে উঠে বসে। ইরফানের গায়ে একটি শার্ট জ্বালানো, ইয়ার হাতা একদম ছেড়ে দেয়া। চুলগুলো কেমন এলোমেলো, চোখ দুটো ভীষণ লাল। মাইরা মানুষটাকে ঘুমিয়েও কখনো এটো আগুচালো দেখেনি, সেই মানুষটা আজ তার অসুস্থতায় এটো আগুচালো। মাইরার বুক ফেটে কান্না আসে। ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে আস্ফুটস্বরে আওড়ায়, শিশুবেলা। ইরফান জ্বরের গতিতে এগিয়ে এসে মাইরাকে হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার মুখ ইরফানের বুকে থেকে। মেয়েটি চোখ বুজে নেয়। হাতে ইরফানের পিঠের দিকে শার্ট খামচে ধরে। নিঃশব্দে কাঁদে মেয়েটা। তার শিশুবেলার সাথে সে বাঁচতে চায়। ইরফান চোখ বুজে আছে, হাতের বাঁধন শক্ত, মাইরাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। মাইরা ফপিয়ে কাঁদে। রুমা নেওয়াজ জাপসা চোখে ছেলেমেয়ে তোর দিকে তাকালেন। কে বলবে এদের মধ্যে মোহাবত নেই? কেউ বিলিভ করবে এই মাইরার এই অবস্থায় তার ছেলেটা এটু ভেঙে পড়েছে, তারা কেউ কল্পনা করেছিল? উল্টে দিন আগেও একবার হলেও ভেবেছিল ইরফান কি মাইরাকে এখনও মেনে নিতে পারছে না। অথচ সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। ছেলেমেয়েকে একা চাতে রুমা নেওয়াজ কেবিন থেকে বেরিয়ে যান। এরপর ইনায়াও মায়ের সাথে বেরিয়ে যায়। সদ্য মলিন মুখে তাকিয়ে রইল জন মানুষের দিকে। সে চটকি বাজিয়ে মানুষকে হাসাতে তো পারে, কিন্তু অসুস্থ মানুষকে সুস্থ কি করে করবে সে উপায় তো তার জানা নেই। নির্বে ফারাহর হাত ধরে কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। ফারাহ জাপসা চোখে একবার সদ্যর দিকে তাকায়। সদ্য ফারাহকে সদ্য দেখল, আর কিছু বলল না। ইরফানকে এভাবে দেখতে ভালো লাগছে না তার। বাইরে ফাইজ দাঁড়ানো। ইনায়া এগিয়ে গিয়ে ফাইজের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফাইজ ইনায়ার গালে হাত দিয়ে দেখে ইনায়ার চোখে পানি। মৃদুস্বরে বলে, লিটল কুইন, মাইরার এখন মেন্টালি সাপোর্ট দরকার। আর কাঁদবে না কখনো, ওর সামনে মনে থাকবে। ইনায়া ফাইজের বুকে মুখ ঠেকিয়ে ভাঙা গলায় বলে, আমার তো নিজের বোন নেই, ওকেই আমি প্রথম ছোট বোনের মতো পেয়েছি। ও ভীষণ ভালো মেয়ে জানেন। আল্লাহ কেন ওর সাথে এমন কল। ফাইজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে নিয়ে গিয়ে এক জায়গায় বসল। মাইরার হাত ইরফানের পিঠে। বুকে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে, শিশুবেলা। ইরফান মাইরাকে তার বুকে শক্ত করে ধরে রাখল। বেশ অনেক সময় পর ইরফান মাইরাকে ছেড়ে হাতের আজলায় মাইরার মুখটা নেয়।
মাইরা কান্নামাখা চোখে ইরফানের চোখের দিকে তাকায়। ইরফান হাতে মাইরার মুখ মুছে দিয়ে ভারী গলায় বলে, ডোন্ট ক্রাই, কাঁদলে পা দিয়ে সব দাঁত ফেল তোমার স্টপিট। ইরফানের কণ্ঠে একটুও জোর নেই। মাইরার আরও কান্না পায়। ইরফানের এসব কথায় মাইরা এখন ভালোবাসা খুঁজে পেল। সে না থাকলে তার শিশুবেলার এসব ভালোবাসা তো আর পাবে না। মাইরা তার ডান হাত ইরফানের গালে দিয়ে ঠোঁট উল্টে ডাকে, শিশুবেলা। ইরফান মাইরার ডান গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, বলো। মাইরা কিছু বলে না, চুপচাপ দেখে ইরফানকে। তার শিশুবেলা তাকে ভালোবাসে, কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, মাথা ব্যথা করছে। মাইরা নাক টেনে বলে, একটু একটু। ইরফান মাইরার মাথায় চুমু খেয়ে বলে, ঠিক হয়ে যাবে। এরপর মাইরার গলায় হাত দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, এখানে এসি নেই। মাইরা মাথা নেড়ে বলে, আছে, আমার ঠান্ডা লাগে। ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা ভেজা চোখে ইরফানের দিকেই চেয়ে আছে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলে, আপনি আমার শিশুবেলা। ইরফান বা হাতে মাইরাকে তার বুকে জড়িয়ে নেয়। কপালে চুমু খেয়ে বলে, বার্ডফ্লাওয়ার ছাড়া আর কার শিশুবেলা হব আমি। মাইরা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে রেখে মাথা উঁচু করে, চোখজোড়া উপর দিকে করে ইরফানের পানে চেয়ে বাচ্চাদের মতো করে বলে, আপনার বার্ডফ্লাওয়ারকে। ইরফান বুঝল মাইরা ইচ্ছে করে এমন করছে তার মুখ থেকে বের করানোর জন্য। ইরফান একটু জোরকে মাইরার ঠোঁটজোড়ায় শুকনো চুমু খেয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, ইউনো, আমি বার্ডফ্লাওয়ার ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করি না। মাইরার হাসি পায়। লোকটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, কবি লোক। ইরফান মাইরার কপালে গাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে, দুপুরে খেয়েছিলে? মাইরা ইরফানের দিকে তাকিয়ে চুপ করে বলে, খাইনি, আমার ক্ষুধা লেগেছে। ইরফান মাইরার মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে সবসময় একটা বাচ্চামি ভাব থাকে, অথচ কাজগুলো কট বর্বর। ইরফান ভারী ডুব গিলে মৃদুস্বরে বলে, কি খাবে? মাইরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের চিন্তিত মুখটা দেখে তার মন ভার হয়ে গিয়েছে। ইরফানের বুক থেকে মাথা তুলে কান্নাভেজা কণ্ঠে বলে, আমি কি বাঁচব না শিশুবেলা? ইরফান সাথে সাথে মাইরার গাল তার হাতের আজলায় নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, শিশুবেলার দেহে প্রাণ থাকতে বার্ডফ্লাওয়ারের নিঃশ্বাস কখনো বন্ধ হবে না। একটু থেমে ওভাবেই চোখ বুজে বলে, যদি একজনের আয়ুষ কমিয়ে আরেকজনের আয়ুষ বাড়ানো যেত, তবে শিশুবেলা তার সব আয়ুষ বার্ডফ্লাওয়ারের নামে লিখে দিত। মাইরা হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে নিঃশব্দে আশ্বাস বিসর্জন দেয়। ইরফান মাইরার ঠোঁটজোড়ার সাথে তার ঠোঁটজোড়া লাগিয়ে ফিসফিসিয়ে বলে, হোস, ডোন্ট ক্রাই বার্ডফ্লাওয়ার, কিচ্ছু হবে না তোমার। মাইরা আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল। সে বাঁচতে চায় তার শিশুবেলার বুকে।